হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ, আব্দুর রহমান ক্লিয়ার? ওকে। আচ্ছা, একজন লিখেছে ক্লিয়ার। ইয়েস স্যার, মুস্তাফিজ ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমাদের এই আচ্ছা, এখানে ওকে, মানে কে বলেছে ক্লিয়ার? আসলে আমি সরি যে এই সময়ের ব্যাপারে আমি খুব সচেতন থাকা সত্ত্বেও এটা টেকনোলজিক্যাল প্রবলেম, মেনে নিতে হবে। হ্যাঁ, একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে? যেটা বলছিলাম, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো ধরনের ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। যে কোনো ধরনের ভার্বের, সেটা প্রিন্সিপাল হোক, অক্সিলারি হোক, মোডাল হোক, যে কোনো ধরনের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, এই V1 V2 বাদে আর যত ভার্ব আছে, V3 এর আগে যদি হ্যাভিং শব্দটি যোগ করি, হ্যাভিং প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে যেটা আমরা চিনি, V3, ডান, গান, রিটেন, ইটেন, ফরগেটেন, এগুলো হ্যাভিং ডান, হ্যাভিং গান। এরপরে আইএনজি ফর্ম। আইএনজি ফর্মটা হতে পারে জেরান্ট, হতে পারে পার্টিসিপল, দুই ধরনের ফর্মটা। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটাকে আমরা কি নামে চিনি? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আসলে আমাদের এই জেরান্ট এবং পার্টিসিপল জানার জন্য এখানে ফাইনাইট ভার্বের কোনো ফাংশন নেই, আছে নন ফাইনাইট ভার্বের। কারণ হচ্ছে জেরান্ট পার্টিসিপল এখানে আছে, এগুলোর মধ্যে আছে। তবে এটা চিনলে লাভ কি? আমি একটু আগে বলছিলাম আপনাদের, লাভ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা 1 মার্ক পরীক্ষা আসেই প্রতি বছর 1 মার্ক পরীক্ষা আসে, বিসিএস এবং অন্যান্য পরীক্ষায় থাকবে। তো এখানে এই ভার্ব 1 এবং ভার্ব 2 যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি ক্লজ ফ্রেজ মনে রাখতে পারবেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মনে রাখতে পারবেন, জেরান্ট পার্টিসিপলেও কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। তবে জেরান্ট পার্টিসিপলে সরাসরি কাজে লাগবে না, V1 V2। একটু দেখি এটা আপনারা চিনতে পেরেছেন কিনা। সেটা একাধিকবার বলেছি আমি। যেমন 1 নম্বর যদি বলি, আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, টু লার্ন সামথিং, কিছু শেখার জন্য, টু লার্ন সামথিং। তাহলে এখানে যদি আন্ডারলাইন করা হয়, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। নাম্বার 2, I have done the work, এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব। নাম্বার 3, stop writing, তাহলে এখানে একটা ভার্ব, এটা একটা ভার্ব। our written exams are going বা গোয়িং অন, এখানে একটা ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে, এটাও একটা ভার্ব। হ্যাভিং ডান দ্য ক্লাস, হ্যাভিং ডান সেটা ভার্ব, ডান দ্য ক্লাস, উই ওয়েন্ট দেয়ার, ক্লাস শেষ করে আমরা সেখানে গিয়েছিলাম।
তাহলে আমরা একটু দেখি, যদি এভাবে আপনাকে বলবে না পরীক্ষায়, জাস্ট আমি প্র্যাকটিসের জন্য যে আপনি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বুঝেছেন কিনা। ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো ধরনের প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে কোনো ধরনের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল, অক্সিলারি, মোডাল, উইক ভার্ব, স্ট্রং ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, হ্যাঁ, বি ভার্ব, এমিজার, ওয়াজার, যা কিছু আছে সব প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। ভার্বের যে তিনটি প্রধান রূপ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, V1, V2, V3। তার মধ্যে এই V3 বাদে V1, V2 হচ্ছে ফাইনাইট ভার্ব, আর V3 হ্যাভিং প্লাস V3 আইএনজি এবং ইনফিনিটিভ যে টু প্লাস বেস ফর্ম, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে তো আমাদেরকে চেক করতে দেওয়া হয়, দেখেন এগুলো আশা করি সবাই পারবেন, আমার ক্লাস যারা করেছেন অবশ্যই পারবেন, এখানে না পারার আর কিছুই নাই। তাহলে এখানে এমটা হচ্ছে দেখেন V1, V2, V3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এম, আর, ইজ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা পড়েছি। ওয়াজ, ওয়্যার এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে পড়েছি। তাহলে এই দুইটা হচ্ছে এম, আর, ইজ বা এমিজার, ওয়াজার, এগুলো হচ্ছে এই পাঁচটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আর যদি বিন বলি সেটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব। যদি বলেন হ্যাভ, হ্যাড, হ্যাড, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, আর এই হ্যাডটা নন ফাইনাইট ভার্ব। প্রশ্ন হতে পারে স্যার এই হ্যাডটা কিভাবে চিনবো, হ্যাড তো দুটো একই রকম। যদি এই প্রশ্ন কারো থাকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, স্যার এই দুইটা তো একই রকম, কি করে বুঝবো কোনটা V2 কোনটা V3? এরকম আছে না, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। এক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে কোনটা V2 কোনটা V3? যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, স্বর্ণারায়, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কনফিউজিং টপিক। কোনো কনফিউজিং না, সারা জীবনের কনফিউজিং দূর হয়ে যাবে। আমরা কোনো রুলসও শিখবো না, এটা শিখছি অনেক জায়গায় কাজে লাগবে, এটা টেন্সে কাজে লাগবে, সাবজেক্ট এগ্রিমেন্টে কাজে লাগবে। এটা ফাইনাইট ভার্ব ইজ দ্য হার্ট অফ ক্লজ বলেছে, ক্লজের হৃদয় বলা হয়। ফাইনাইট ভার্ব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্স, যে বলা হয় একটা সেন্টেন্সের হৃদয় কোনটা। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারবেন না, ফাইনাইট ভার্ব লাগবে। এগুলো যদি সেন্টেন্সে বসান তবুও ফাইনাইট ভার্ব লাগবে, আমরা দেখতেছি এগুলো বসিয়েছি তারপরে ফাইনাইট ভার্ব লাগছে। তাহলে দেখেন এখানে গোয়িং আমরা বসিয়েছি মানে আইএনজি বসিয়েছি, তারপর একটা ফাইনাইট ভার্ব লাগছে। ফাইনাইট ভার্ব কোনটি? এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আইএনজি ফর্ম নন ফাইনাইট ভার্ব। টু ডু শুধু না, টু লার্ন, টু স্লিপ, টু রিড, টু রাইট, টু সুইম, যা কিছু আছে টু প্লাস বেস ফর্ম, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ যত আছে সবগুলো কি নন ফাইনাইট ভার্ব। এখানে হ্যাভটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এই হ্যাভটা হবে প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর হচ্ছে ভার্বের V3 তার মানে কি নন ফাইনাইট ভার্ব। স্টপ ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে ফাইনাইট ভার্ব। রাইটিংটা আইএনজি ফর্ম তার মানে কি নন ফাইনাইট ভার্ব। রিটেন, রাইট, রোট, রিটেন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটা ডেফিনেটলি কি হবে নন ফাইনাইট ভার্ব। এখানে আর ভার্বের 1 নম্বর ফর্মের মধ্যে আছে, এম, আর, ইজ ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই এটা কি ফাইনাইট ভার্ব। গোয়িং এখানে কি নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ডান, এই যে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন, এটা কি হবে? স্যার ক্লাস পাবলিক করে দেন, দেখতে পাচ্ছে না। আচ্ছা, এক মিনিট, আজকে সময় যাচ্ছে, 1 মিনিট করে।
আচ্ছা, আমি এটা আজকে আসলে সমস্যা হচ্ছে, আমরা পরে প্রয়োজনে শেয়ার করে দেব। একটু খেয়াল করি। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে আমাদের, এই যে মানসুর ভাই, যে বলেন যে হ্যাড কিভাবে দুইভাবে হয়। দুইভাবে হয় ব্যাপারটা এরকম না যে ভার্বের 2 নম্বর ফর্মে থাকলে এবং 3 নম্বর ফর্মে থাকলে যেগুলো আছে, আমি বলে থাকি 91% ভার্বের ফর্ম 2 নম্বরও যা 3 নম্বরও তাই। কথা বোঝাতে পেরেছি? 91% ভার্বের, আমার কাছে মনে হয়েছে 91% ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম সেম। আপনি কিভাবে চিনবেন? অনেকগুলো ওয়ে আছে, আমি আস্তে আস্তে বলবো। একটা ওয়ে সরাসরি বলে দিচ্ছি। ভার্বের 3 নম্বর ফর্মের আগে, ঠিক পূর্বে কখনো সাবজেক্ট বসতে পারে না। কিন্তু ভার্বের আগে, ঠিক আগে যেটা বসে থাকে, দেখেন ভার্বের পরে, সাবজেক্টের পরে যে ভার্বটি বসে থাকে অবশ্যই সেটা ভার্বের 2 নম্বর ফর্ম হবে। সাবজেক্টের পরপরই কখনো ভার্বের 3 নম্বর ফর্ম বসতে পারবে না, কখনো বসে না। আচ্ছা, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম কখনো সাবজেক্টের পরে বসে না। সাবজেক্টের পরে যে ভার্বের রূপটি বসে সেটা অবশ্যই কি ভার্বের 1 নম্বর অথবা 2 নম্বর, 1 নম্বর অথবা 2 নম্বর ফর্ম বসে। যদি বলেন আই রিকোয়েস্টেড, ডেফিনেটলি এটা 3 নম্বর ধরাই যাবে না, কারণ এর আগে সাবজেক্ট আছে, তার মানে এটা ভার্বের 2 নম্বর ফর্ম। যদি বলেন যে আই হ্যাভ রিকোয়েস্টেড, খেয়াল করেন আই হ্যাভ রিকোয়েস্টেড, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, তখন এটা হয়ে যাবে ভার্বের 3 নম্বর ফর্ম। কিন্তু এটা সাবজেক্টের সরাসরি পরে বসে নাই, একটা ভার্বের পরে বসেছে। এটা আস্তে আস্তে বলবো, শুধু এটুকু মনে রাখেন, ভার্বের 3 নম্বর ফর্মের আগে কখনো, ঠিক পূর্ববর্তী ওয়ার্ডটি কখনো সাবজেক্ট হতে পারে না বা কোনো সাবজেক্ট বসে না। সাবজেক্টের পরে যে ভার্বটি বসে সেটা অবশ্যই ভার্বের 1 নম্বর অথবা 2 নম্বর, 1 নম্বর অথবা 2 নম্বর। হ্যাঁ, তাহলে এটা আমরা ক্লিয়ার। হ্যাভিং ডান অবশ্যই ভার্বের 3 নম্বর, মানে এই নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে। হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, অবশ্যই এটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। এখানে ওয়েনটা হবে ভার্বের 2 নম্বর ফর্ম, যেহেতু এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব যারা ক্লিয়ার হয়েছেন, একদম ক্লিয়ার, জন্মের মতো ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস লেখেন। যারা ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়েছেন, মানে ইংরেজি গ্রামারের অনেক কিছু জেনে গেছেন। ক্যামেরা ঘুরান স্যার, ক্যামেরা আবার কি হলো স্যার? বোর্ড দেখা যাচ্ছে না। আরে ভাই, আজকে তো আজকে কি হলো এটা? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, যারা ফাইনাইট ভার্ব বুঝেছেন তারা একটু ইয়েস লেখেন। হ্যাঁ, বুঝেছি। ফাইনাইট ভার্ব একদম ক্লিয়ার হতে হবে। ফাইনাইট ভার্ব যারা একদম বুঝে গেছেন, হ্যাঁ, আর কোনো দিনও ভুল হবে না। ভার্বের প্রেজেন্ট ফর্ম যে ধরনের ভার্ব হোক, মুডাল হোক, অক্সিলারি হোক, প্রিন্সিপাল হোক, স্ট্রং ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, ডু ভার্ব হোক, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ভার্বের 1 নম্বর, ভার্বের 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর। এর বাইরে যত ভার্ব আছে পৃথিবীতে সবগুলোকে আমরা নন ফাইনাইট ভার্বের কাতারে দিয়ে দিব। সবগুলো কি নন ফাইনাইট ভার্বের কাতারে চলে যাবে। ওকে, ইয়েস, অনেক ইয়েস লিখেছে। এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা আসলে আজকের আলোচনার বিষয় রেখেছি জেরান্ড পার্টিসিপল। ক্লাসটা আসলে অন্যভাবে শুরু করার কথা ছিল, ক্লাসটা আসলে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে একজনকে চাচ্ছি যারা জেরান্ড পার্টিসিপলে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম নাই, ইয়েস, একটা ইয়েস চাচ্ছি যে জেরান্ড পার্টিসিপলে কোনো প্রবলেম আমার নেই। তাকে নিয়ে একটু উদাহরণ দেবো। এইটা একটা কথা। আর একটা কথা হচ্ছে ওকে স্যার মানে কি প্রবলেম নাই? এসআই বাবু, জেরান্ড পার্টিসিপলে প্রবলেম আছে কি নাই এটা জানতে চাচ্ছি। মানে প্রবলেম আছে ইয়েস লিখছেন এই জন্য নাকি? জেরান্ড পার্টিসিপলে প্রবলেম নাই, একেবারে নাই, এটা লেখেন যে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। যদি প্রবলেম না থাকে নো প্রবলেম, আর যদি প্রবলেম থাকে তাহলে ইয়েস প্রবলেম আছে।
আচ্ছা প্রবলেম আছে অনেকে লিখছে স্যার বুঝি নাই আরেকবার একটু বলে। আচ্ছা বোঝার দরকার নেই, তাহলে অন্য প্রশ্ন বলি। এই প্রশ্ন আপনি আজকে বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না। আচ্ছা জেরান্ড পার্টিসিপল আপনারা খুব ভালোভাবে শিখতে চান কিনা? আচ্ছা এই প্রশ্নে এর আগেও করেছি আপনাদের, এবং সেখান থেকে অ্যান্সার এসেছে অনেক রকম, প্রবলেম আছে অনেক। আচ্ছা এটা বিশেষ করে খুলনাতে অনেকবার ক্লাস আছে, এবং সেখানে আমি বলেছি জেরান্ড পার্টিসিপলে যে জেরান্ড পার্টিসিপল এটা আমার কাছে শর্টকাট, মিডিল কাট, বড কাট সব ধরনের আছে। এটা কেন রেখেছি? কারণ আমার অনেক স্টুডেন্টের রেকর্ড আছে যেটা 1 সপ্তাহ আগে আসছে, এর আগে সে ইংরেজি গ্রামার ধরে নাই। অনেকে কিন্তু আমরা ইংরেজি গ্রামার অনেক সময় পড়ি না, আমি জিজ্ঞেস করি ইংরেজি শুরু করেছে না, স্যার ওটা রেখে দিছি পরে করব, মানে ইংলিশটা পরে শুরু করবে। ইংরেজি কি লেখো? কয় স্যার লিখতে পারি কিনা তাও জানি না, এরকম একটা অবস্থা। তো এই জেরান্ড পার্টিসিপলে অনেক কথা আছে, আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা পড়াবো। আসলে আজকে সময় চলে গেছে। শর্টকাট, মিডিল কাট, বড কাট, কোনটা নাম দিয়েছি? শর্টকাট, মিডিল কাট, বড কাট, মানে শর্টে শিখে যাবেন। এমন আছে যে 1 মিনিটে জেনারেল পার্টিসিপল শিখে যাবেন, এটাও আছে। এটা কাদের জন্য? হয়তো পরীক্ষা আসন্ন, তাকে ইংরেজিতে কমপক্ষে 20+ পেতে হবে, সেই ক্ষেত্রে সে এখন কি করবে? বা 20 পেতে হবে, কি করবে? সে তো অবশ্যই শর্টকাট খুঁজবে। আচ্ছা আপনারা কোনটা চান? কয়েকজন একটু কমেন্ট করেন কোনটা চান কমেন্ট বক্সে, যে শর্টকাট, মিডিল কাট, নাকি খুব ভালোভাবে? আচ্ছা একজন লিখেছে আমাদের এক ভাই যে তাহলে উইল গো, উইল বি। আরে ভাই উইলটাই তো, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এর ফাইনাইট নিয়েই তো আমরা আগাবো। গো হলো, গো কেন নন ফাইনাইট হবে? গত ভার্বে 1 নম্বর ফর্মই আছে। 1 নম্বর ফর্ম যত জায়গায় পাবো ততগুলো ফাইনাইট ভার্ব, ততগুলো ক্লজ। একটু ভালো করে বুঝি, আমরা একটু জটিলতায় না যাই। আমি কোনো বইয়ের সঙ্গে আপনাকে পড়াচ্ছি না, জটিলতা আপনার বোঝা দরকার যে ফাইনাইট ভার্ব কোনটি। ফাইনাইট ভার্বের সঙ্গে আরও আছে, ভার্বের বেস মতো ফাইনাইট ভার্ব। ওকে, আমার তো দরকার নেই। আমি এর আগেও আপনাকে বলেছি যে পড়ালেখার ব্যাপারে উদার হওয়া যাবে না, স্বার্থপর হতে হবে। স্বার্থপর, প্রচণ্ড স্বার্থপর। যা লাগবে তা পড়বো, যা লাগবে না তা ঘুরেও তাকাবো না। এর নাম হচ্ছে স্টাডি, অন্তত জব স্টাডির জন্য। যা লাগবে না তা ঘুরেও তাকানো যাবে না। সেই স্মার্টলি পড়ালেখা করে আসলে সে জানে যে তার কী কী লাগবে। আর আমি এমনিতেই সব ইম্পর্টেন্ট মনে হয়, যা আছে সব ইম্পর্টেন্ট, সব পড়ছি, তাহলে তার জন্য আসলে কি বলবো। আচ্ছা তাহলে আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনারা কি, একজন লিখছে বড কাট, বড কাটের আজকে সময় হবে কি? যদি আপনারা সময় দেন তাহলে আগাবো। বড গেজে যাওয়া উচিত, আসলে বড গেজে যাওয়া উচিত। শর্টকাট, শর্টকাট ওর মনে হয় সামনে পরীক্ষা, প্রিয়াঙ্কা রয় সামনে পরীক্ষা আছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, শর্টকাট বড কাটে না গিয়ে মিডিল অবস্থায় আসতে পারি, মিডিল কাট। হ্যাঁ তাই মিডিল কাট নিয়ে আলোচনা করি। আজকে সময় চলে গেছে, আসলে আমি কথা বলতে চেয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো, তো অলরেডি 1 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা হয়ে যেত। আচ্ছা তাহলে হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম আমরা ফাইনাইট ভার্ব ক্লিয়ার। এখন দেখেন ফাইনাইট ভার্বে ছিল V3, এরপরে হ্যাভিং প্লাস V3, আরেকটা ছিল আইএনজি, আরেকটা ছিল টু ডু, ওটা নিয়ে কথা হবে না। তাহলে জেরান্ড পার্টিসিপলের জন্য আসলে 3টা জিনিস দরকার নাই, একটা হচ্ছে V1 V2 আর একটা হচ্ছে ইনফিনিটিভ টু ডু, মানে ইনফিনিটিভ 2 প্লাস বেস ফর্ম। এখানে দরকার এই 3টা বিষয় দরকার। এই 3টা বিষয়ের মধ্যে জটিলতা সৃষ্টি করে হচ্ছে আইএনজি। এই আইএনজির একটু কথা বলি। আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আইএনজি মানে অন্য কিছু হয় না। আবার আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা সবাই জানি। আইএনজি আবার অন্য কিছু হয় না, নাউনের সাথে কিন্তু আইএনজি যোগ হয় না, ভার্বের সাথে হয়। এই আইএনজি আসলে দুটাই হয়, আইএনজি জেরান্টও হয়, আইএনজি পার্টিসিপলও হয়। আইএনজি যত সমস্যার মূল, এই ভার্বের সাথে আইএনজি যত সমস্যার মূল, এটা জেরান্টও হয়, এটা পার্টিসিপলও হয়। তাহলে আমাদের আসলে প্রধান প্রবলেম কোন আইএনজি জেরান্ট আর কোন আইএনজি পার্টিসিপল। কোন আইএনজি জেরান্ট, কোনটা জেরান্ট হবে আর কোনটা পার্টিসিপল হবে, চেহারাতে একই রকম থাকবে, দুটাই ভার্ব প্লাস আইএনজি। ওকে আচ্ছা তাহলে এটা নিয়ে প্রবলেম নাই কোনটা নিয়ে? V3, আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, ডান, গান, রিটেন, ইটেন, এগুলো হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন,
এটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো কিছু দেখার দরকার নাই, এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে আমাদের প্রবলেম থাকলো কোনটা নিয়ে? আইএনজি নিয়ে। এগুলো জেনে ফেললাম। তাহলে আমরা যে এই যে একটু আগে উদাহরণগুলো লিখলাম, মাই রিটেন এক্সাম, তাহলে রিটেনের নিচে দাগ দেওয়া ছিল, তাহলে ওটা কি হবে? পার্টিসিপল। খেয়াল করেন, রিটেনের নিচে দাগ দেওয়া ছিল, কি হবে? অবশ্যই পার্টিসিপল হবে। হ্যাভিং ডানের নিচে দাগ দেওয়া ছিল, তাহলে হ্যাভিং ডান নন ফাইনাইট ভার্ব মানে পার্টিসিপল। ভি3 নন ফাইনাইট ভার্ব মানে পার্টিসিপল। তাহলে যত ভি3 আছে, জেরান্ড পার্টিসিপল থেকে যত ভি3 টাইপের প্রশ্ন আসবে সবগুলো হবে পার্টিসিপল, যত হ্যাভিং প্লাস ভি3 আসবে সবগুলো হবে পার্টিসিপল। প্রবলেম কোনটা রইলো? আইএনজি নিয়ে। কোন আইএনজি জেরান্ড, কোন আইএনজি পার্টিসিপল, কোন আইএনজি জেরান্ড, কোন আইএনজি পার্টিসিপল। তাহলে এখন এটা থেকে তো আপনি পারবেন প্রশ্ন অবশ্যই। কোনো ভি3 নিচে আন্ডারলাইন থাকলেই, যে কোনো ভি3 নিচে রিকোয়েস্টেড, এটা ভি3 থাকবে, তার আগে সাবজেক্ট থাকবে না। ইনভাইটেড, ফরগটেন, রিটেন, ইটেন, যত কিছু থাকবে, তাহলে এই ভি3 থাক, আর হ্যাভিং ইটেন, হ্যাভিং ডান, হ্যাভিং রান, যা কিছুই থাক, হ্যাভিং প্লাস ভি3, আর এখানে হচ্ছে এই ভি3, এই দুইটাই হবে কি? পার্টিসিপল। তাহলে প্রবলেম হচ্ছে আইএনজি না, আমাদের প্রবলেম আগে দূর করতে হবে, আইএনজি প্রবলেম। একটা নোট লেখেন, একটু এটা অফ হয়ে গেছে, একটু ভাই চার্জার একটু ওয়েট করেন। ওকে, চার্জার অফ হয়ে গেছিল। একটা নোট লিখবো আমরা এখন। তাহলে আমরা জানলাম ভি3 হ্যাভিং প্লাস ভি3 যেখানে থাকবে সেটা হবে পার্টিসিপল। প্রবলেম হচ্ছে আইএনজি নিয়ে। নোট 1, 1 নম্বর নোট। আইএনজি, আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আইএনজি দ্বারা কোনো কিছুর নাম বোঝালে, আমরা কিন্তু মিডিল কাট আলোচনা করছি, আপনি মিডিল কাটে কমন পাবেন তো, হ্যাঁ শর্টকাট পড়লে কমন পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তী হয়তো সমস্যা হতে পারে, এই জন্য আরও ব্রডলি পড়া উচিত। কিন্তু এই মিডিল কাট পড়লে যে আপনি কমন পাবেন না, ব্যাপারটা এমন নয়। আমি আগে বলেছি, প্রতিটা ক্লাসে বলি, আমার মনে হয় ম্যাক্সিমাম ক্লাসে আমার কথা বলা হয়, এটা ইংরেজি শেখার ক্লাস নয়, এটা জেরান্ড পার্টিসিপল শেখার ক্লাস নয়, এটা পরীক্ষায় কমন পড়ার ক্লাস। পাবেন তো স্যার? অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আইএনজি দ্বারা কোনো কিছুর নাম বোঝালে তা জেরান্ড, অন্যথায় পার্টিসিপল। নাম না বোঝালে পার্টিসিপল, অন্যথায় পার্টিসিপল, অন্যথায় পার্টিসিপল। এটা ব্র্যাকেটে একটা কথা লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে ভার্বকে হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাধারণত জেরান্ড পাওয়া যায়, জেরান্ড পাওয়া যায়। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাধারণত জেরান্ড পাওয়া যায়। ভার্বকে হাউ, হাউ মানে কেমন, অথবা কিভাবে, কেমন কিভাবে মানে প্রশ্ন, আমরা প্রশ্ন করব। পার্টিসিপল পাওয়া যায়। আরেকটা কথা লিখে রাখা দরকার এই ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে যে প্রেপোজিশনের পর দু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমও দেখাবো, পরীক্ষায় থাকবে না। প্রেপোজিশনের পর জেরান্ড বসে, জেরান্ড বসে। তাহলে আমরা শুরুতে যদি এই সেন্টেন্সটা না বুঝিয়ে, এই সেন্টেন্সটা না বুঝিয়ে যেন ব্র্যাকেটে লেখা, এটা আপনি বুঝেছেন হয়তো, যে কোনো নাম বোঝালে, যে কোনো কিছুর নাম ভাই, যে কোনো কিছুর নাম,
যদি আপনার কোনো শখের নাম, হবির নাম, আমার এটা হবি, ওইটা শখ, ওইটা শখ, কোনো পেশার নাম, কোনো কাজের নাম, কোনো আইনজি দ্বারা যদি কোনো কিছু নাম বোঝায়, কোনো কিছু নাম বোঝায়, তাহলে অবশ্যই সে আইনজিটা হবে জেরান্ট। নাম না বুঝালে যত ধরনের আইনজি আছে, যা কিছু জেরান্ট পার্টিসিপলে পরীক্ষা আসবে সব পার্টিসিপল। শুধু নাম বুঝালে পেশার নাম, কাজের নাম, আপনার কোনো শখের নাম, যে কোনো নাম। তাহলে এটা যদি আপনি ভুলে যান, এটা মনে রাখেন, ভার্বকে হোয়াট দ্বারা মানে কি দ্বারা, আমরা ভার্বকে প্রশ্ন করব, যে টাইপের ভার্ব পাই না কেন, ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, শুধু কি দ্বারা প্রশ্ন করলে সাধারণত জেরান্ট পাওয়া যায়। আর হাউ মানে কেমন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়। আর প্রেপোজিশনের পর কি বসে, জেরান্ট বসে। কি বসে, জেরান্ট বসে। তাহলে শর্টকাট আপনি মনে রাখবেন, হট সমান সমান কি, জেরান্ট, আর হাউ সমান সমান কি, পার্টিসিপল। আর প্রিপোজিশনের পর কি বসে, প্রিপোজিশনের পর জেরান্ট বসে, কারণ প্রিপোজিশন নাউন বসে, প্রিপোজিশনে নাউন বসে বিধায় জেরান্ট বসে। তাহলে আমরা চলে যাচ্ছি উদাহরণে। উদাহরণগুলো খুব ভালো করে দেখবেন। হোম এখন ক্লিয়ার। স্যার ইট দ্বারা দরকার নেই, জেরান্ট হবে না, হবে না, ঝামেলা হবে, হ্যাঁ। দেখেন এই উদাহরণ অনেকবার দিয়েছি। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। উদাহরণ করে লিখে নিই, তারপর আলোচনা করছি। I love swimming. Her first choice is swimming. Number 4, বোর্ড তো দেখা যাচ্ছে। আচ্ছা, Number 4, she is swimming. Number 5, she is good at swimming. I want to go swimming. Swimming in the pond. She went home. Number 8, I saw the girl swimming. হ্যাঁ ইয়াকুব ভাই, এক্সেলেন্ট, ধন্যবাদ। হ্যাঁ, হোয়াট সমান জিরান্ট, হাউ সমান পার্টিসিপল, এক্সেলেন্ট, আসলে এক্সেলেন্ট। একটা আমরা দেখি, তাহলে আমরা যখন কোনো ভার্বকে, অর্থাৎ নাম যদি আপনি চিনতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, যে এটা নাম, এটা একটা কাজের নাম, এটা একটা পেশার নাম, যদি চিনতে পারেন ওকে গুড। নাম ছাড়া যা কিছু হবে সব কি, পার্টিসিপল, ইজি না? তাহলে এক কথা তো শেষ আমার ক্লাস। যদি কোনো আইএনজি দ্বারা নাম বোঝায় তাহলে সেটাকে জেরান্ট, আর নাম না বোঝালে যা কিছু বসুক পার্টিসিপল। আর ভিতরি কি, ওটা পার্টিসিপল। তারপর হ্যাভিং প্লাস ভিতরি কি, পার্টিসিপল, শেষ। আপনি বলছেন কনফিউজড হয়ে যান। কিসের কনফিউজড? দেখেন এখানে সুইমিং অবশ্যই একটা সাঁতারের নাম, এখানে কিভাবে সাঁতার কাটছে, হ্যাঁ, অবস্থাটা বোঝাচ্ছে না যে হাও, কিভাবে, এরকম না, কেমন সাঁতার কাটছে তা না, সাঁতারটা হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো, সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, সুইমিং হয় কি হয়, আমরা বলছিলাম হোয়াট দ্বারা প্রশ্ন করলে জেরান্ট বলে,
স্বাস্থ্যের জন্য ভালো হয়। কি হয়? সুইমিংটা কি হয়? স্বাস্থ্যের জন্য ভালো হয়। তাহলে এটা অবশ্যই কে? জেরান্ড। এবার আসেন, আই লাভ, এটা হচ্ছে ভার্ব। তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন জেরান্ড পেতে হলে? যদি কি দিয়ে প্রশ্নের অ্যান্সার না পান তাহলে যা কিছু বসবে সব পার্টিসিপল। আই লাভ, আমি ভালোবাসি, আমি লাভ করি। তুই কি লাভ করস? আমি ভালোবাসি। কি ভালোবাসোস? কি? কয় সুইমিং। দেখেন সুইমিং একটা কাজের নাম। আই লাভ, কি ভালোবাসে? সুইমিং। তাহলে এটা কি? জেরান্ড। হার ফার্স্ট চয়েস ইজ, হার ফার্স্ট চয়েস, তার প্রথম পছন্দ ইজ, তার প্রথম পছন্দ হলো। কি হলো তার প্রথম পছন্দ? তার প্রথম পছন্দ হয় সুইমিং, সাঁতার। সাঁতারটাই তার প্রথম পছন্দ। তাহলে ফার্স্ট চয়েস ইজ, তার ফার্স্ট চয়েসটা কি? সাঁতার। তাহলে এটাও জেরান্ড। এবার দেখেন শি ইজ সুইমিং, ইজকে প্রশ্ন করেন। শি ইজ, সে হয়, কি হয়? সে সাঁতার হয়। সে হয়, কি হয়? সে সাঁতার হয়। আচ্ছা বলেন তো, সে কি কখনো সাঁতার হয়? আচ্ছা, বোর্ড ঝাপসা হয়ে গেছে রে, কি সমস্যা? এদিক ওদিক তাকান, কিছু বোঝা যাচ্ছে না। এখন ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার? ভাইয়া বোর্ড ক্লিয়ার কিনা? ওদিকে তাকালে হচ্ছে না, আমার ফোনে তা বুঝতে পারছি না যদি আমি না তাকাই। হ্যাঁ, শি ইজ, সে হয়, কি হয়? সাঁতার। সে কি কখনো সাঁতার হতে পারে? স্যার এটা নেটের প্রবলেম। হ্যাঁ, এটা নেটের প্রবলেম, কারণ এখানে তো দেখা যাচ্ছে ভাই। আর কেউ কি দেখতে পাচ্ছেন এরকম? এখানে তো দেখা যাচ্ছে আসলে। স্যার কানেকশন একটু পোর হচ্ছে, ধৈর্য ধরুন। কানেকশন পোর হচ্ছে। আচ্ছা, কানেকশন কি রিচ হয়েছে আপনাদের? নেটওয়ার্ক প্রবলেম স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। নিউটন মন্ডল না, এখনো হয়নি। রোলিং স্টোন গ্যাদার্স নোমস, ধৈর্য ধরুন। এখানে রোলিংটা কি হবে? অবশ্যই ধৈর্য ধরতে হবে। রোলিং স্টোন গ্যাদার্স নোমস। ক্লিয়ার হয়েছে কি না? আমার কাছ থেকে এখানে ক্লিয়ার মনে হচ্ছে। স্যার বোর্ড ক্লিয়ার না। এখন ক্লিয়ার স্যার, একজন লিখেছে এখন ক্লিয়ার, তাহলে হবে। মুস্তাফিজ ভাই, হ্যাঁ ক্লিয়ার, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক থাকলে, একজন দুজন ঠিক থাকলে বুঝতে পারবো এখানে সমস্যা নেই। আচ্ছা, এস এম দোহা নাই, কেন নাই ভাই? ঠিক আছে তো? জি স্যার, এখন ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা ছিলাম 4 নম্বরে। শি ইজ, সে হয়, কি হয়? তাহলে কি হয়? সাঁতার হয়। এটা কখনো হয় না ভাই, তাহলে এটা অবশ্যই হবে কি? পার্টিসিপল। আচ্ছা, শি ইজ গুড অ্যাট, এখানে একটা যোগ ছিল যে কোনো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন মানে যা কিছু বসে, দু একটা ব্যতিক্রম আছে। আবার দেখেন শি ইজ গুড অ্যাট, সে ভালো। কিসে ভালো আসলে? কোন কাজে ভালো? এই তুমি কোন সাবজেক্টে ভালো? কিসে ভালো? ম্যাথে? হ্যাঁ, সায়েন্সে? মানে কোথায় ভালো? কিসে ভালো? মানে কি কাজটা কি? এটা একটা কাজের নাম কিন্তু। তাহলে শি ইজ গুড অ্যাট। আবার প্রেপোজিশনের পরে যা কিছু বসে কি মনে রাখবো? জেরান্ড। প্রেপোজিশনের পরে কোনো কিছু বসলে জেরান্ড। ক্লিয়ার? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কি যেতে চাই? দেখেন তো, কি যেতে চাই? সুইমিং। কি যেতে চাই? সুইমিং। এটা হয়? কি যেতে চাই? সাঁতার যেতে চাই না। তাহলে যেহেতু হচ্ছে না, এটা হবে কি? পার্টিসিপল। সুইমিং ইন দ্য পন্ড, শি ওয়েন্ট হোম। তাহলে এই সেন্টেন্সের ভার্ব কোনটি? ওয়েন্ট। তাহলে তাকে প্রশ্ন করে একটু। শি ওয়েন্ট, সে গিয়েছিল। কি গিয়েছিল? সে গিয়েছিল। কি গিয়েছিল? সাঁতার। কি গিয়েছিল? সুইমিং। হয় না ভাই, তাহলে এটা কি হবে? পার্টিসিপল। আই স দ্য গার্ল, তাহলে এখানে ভার্ব কোনটা? আই স, সর্ট অফ ভার্ব। আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? সাঁতার। কি দেখেছিলাম? সাঁতার। আপনি প্রশ্ন করলে অ্যান্সারটা কোথায় খুঁজবেন? আন্ডারলাইনের মধ্যে বোল্ড কালিজে যেটা লেখা থাকবে পরীক্ষায় সেটা খুঁজবেন। ভার্বকে প্রশ্ন করবেন। আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? কাকে দেখেছিলাম বললে তো মেয়েটিকে দেখেছিলাম আসছে, কিন্তু আমার মেয়েটিকে তো দরকার নাই, দরকার কাকে? সুইমিংকে। তাহলে আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? সাঁতার। ভাই এটা কখনো হয় না। আবার গেছে নাকি নেট? তাহলে যেহেতু হয় না, এটা কি হবে? পার্টিসিপল। এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম না থাকে তাহলে বলেন নো। নো প্রবলেম নাই। আর প্রবলেম থাকলে ইয়েস। উল্টা বলবেন, প্রবলেম থাকলে ইয়েস।
তাহলে আমি আগাবো না, নোট 2-তে যাব। 2-তে যাওয়ার আগে কথা আছে, এটা বুঝেছেন কিনা? কাজের নাম যদি মনে না থাকে শুধু ভার্বকে প্রশ্ন করবেন হোয়াট দিয়ে। যদি হোয়াট দিয়ে ভার্বকে প্রশ্ন করে কি এর উত্তরটা আন্ডারলাইনের মধ্যে পান, যদি কি এর উত্তরটা আন্ডারলাইনের মধ্যে পাওয়া যায় ওটা জেরান্ড, যদি কি এর উত্তর পাওয়া না যায় আর যে চেহারায় থাকে ওটার নাম কি হবে? পার্টিসিপল। ওকে, এটা হচ্ছে মিডল কাট। এক্ষেত্রে আপনাকে অনেক কিছু মনে রাখতে হচ্ছে না। এক্ষেত্রে মনে রাখতে হচ্ছে না কমপ্লিমেন্ট কোনটা, এক্ষেত্রে মনে রাখতে হচ্ছে না অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, কত কিছু মনে রাখতে হচ্ছে না। তাহলে ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলেন হ্যাঁ ক্লিয়ার। অনেকে লেখছে ক্লিয়ার। আসলে যে কি ক্লিয়ার, বোর্ড নাকি? হ্যাঁ, আপনার বোঝা ক্লিয়ার, রিস হয়ে গেছে। তাহলে আমরা নোট 2-তে চলে যাব। নোট 2-তে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন। নোট 2-তে যাওয়ার আগে প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড নাউন আমরা বুঝি কিনা? কেউ একজন বলবেন, আমি চেক করছি। কম্পাউন্ড নাউন আমরা ক্লিয়ার কিনা একটু উল্লেখ করি বলেন যে কম্পাউন্ড নাউনটা আমরা ক্লিয়ার কি না, কম্পাউন্ড নাউনের কনসেপ্টটা ক্লিয়ার কি না। লামিয়া লুনা উনি লিখেছেন ক্লিয়ার না। হ্যাঁ লুনা লিখেছে। আর ভাই রোলিং স্টোন নিয়ে কথা বলছি। রোলিং স্টোনের মিনিংসটা কি নাকি? এই রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটার মিনিং কি, তাই তো? আচ্ছা, এটা একটি গ্রিক প্রবাদ বাক্য, এটা প্রভাব, গ্রিকদের 3000 বছর আগেকার একটা প্রবাদ বাক্য। এটা অর্থ দুইভাবে করা যায়। এটার আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে, এখানে বলছি আর রোলিং স্টোন মানে একটা ঘুরন্ত পাথর। হ্যাঁ, আর রোলিং স্টোন, নাসার অনেকে ক্লিয়ার লিখেছে, তার মানে কম্পাউন্ড নাউন একটু বলতে হবে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস এর অর্থ হচ্ছে যে এর একটা অর্থ যে ঘুরন্ত পাথরে, যে পাথরটা ঘুরে, এই ঘুরন্ত পাথরে শ্যাওলা জমে না। হ্যাঁ, এটা অনেক আগেকার একটা প্রবাদ বাক্য গ্রিকদের। আর আরেকটা অর্থ হচ্ছে যে ব্যক্তি বারবার তার পেশাকে পরিবর্তন করে, তার পেশা পরিবর্তন করে, মানে তার যে প্রফেশন এটা পরিবর্তন করে, সে কখনো কি করতে পারে না, অর্থ জমাতে পারে না। ক্লিয়ার? তাহলে আমরা কম্পাউন্ড নাউন ক্লিয়ার না। কম্পাউন্ড নাউন আসলে ক্লিয়ার না হওয়ার কিছু না, সেটা হচ্ছে যে কম্পাউন্ড নাউনের সাথে একটু বলি, সেটা হচ্ছে একাধিক ওয়ার্ড, মানে একটার বেশি ওয়ার্ড, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন একটি মাত্র নাম বোঝায়। কয়টি নাম? একটি নাম। কয়টি ওয়ার্ড? একের বেশি ওয়ার্ড। একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন একটি মাত্র নাম বোঝায়, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন একটি মাত্র নাম বোঝায়, সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন। যেমন ডাইনিং টেবিল, তাহলে ডাইনিং টেবিল, টি টেবিল, হ্যাঁ, রিডিং টেবিল, সুইমিং পুল, হ্যাঁ, হেড মাস্টার। দেখেন, হেড এবং মাস্টার দুটো শব্দ, কিন্তু একত্রিত হয়ে একটা নাম বোঝাচ্ছে, তাই না? নাসিমা আক্তার, তাহলে নাসিমা আক্তার এটা কয়টা নাম? একটা। নাকি আক্তার নাউন আর নাসিমা অ্যাডজেক্টিভ, ব্যাপারটা এরকম না, দুইটা মিলিয়ে একটা নাম। একটা মানুষের নাম 4-5টা মিলিয়ে একটা হতে পারে। তাহলে নাম মানে একাধিক ওয়ার্ড যখন একত্রিত হয়ে পাশাপাশি যুক্ত হয়ে একটি মাত্র নাম উল্লেখ করে বা একটি মাত্র নামকে বোঝায়, যেমন যদি বলি সুইট হার্ট, পোস্টম্যান, এগুলো আর কি। তাহলে কম্পাউন্ড নাউন হচ্ছে একাধিক, মানে একের বেশি ওয়ার্ড একত্রিত হয়ে একটি মাত্র নামকে প্রকাশ করে, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে নোট 2 আমরা একটু লিখি। নোট 2 তে লিখবেন, এতে কম্পাউন্ড নাউনের ব্যবহার এখানে রয়েছে 2তে লিখি। সেটা হচ্ছে যে কোনো বাক্যে আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি, অন্য কিছু ভেবেন না। কোনো বাক্যে আইএনজির পরপরই নাউন থাকলে, মানে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন থাকলে ওই নাউনকে
সাবজেক্ট সংক্ষেপে লিখলাম, ওই নাউনকে সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস টেন্স করা না গেলে তা জেরান্ট আর করা গেলে তা পার্টিসিপল। আগে ক্লাসে আপনাকে বলেছি যদি এই নাউনকে সাবজেক্ট ধরে কখন হবে এটা আমরা উদাহরণ দিলে বুঝবো, যে আইএনজির পরপরই যদি কোনো নাউন থাকে, আইএনজির পরপরই যদি কোনো নাউন থাকে তাহলে ওই নাউনকে সাবজেক্ট ধরে আমরা কন্টিনিউয়াস টেন্স বানাবো, না প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, একটা কন্টিনিউয়াস টেন্স বানাবো। কন্টিনিউয়াস টেন্স যদি বানাতে পারি আর না পারি, যদি না পারি তাহলে সেটা হবে জেরান্ড, আর পারলে পার্টিসিপল। পারার সাথে পি এর মিল আছে, পারলে কি পার্টিসিপল, পারলে পার্টিসিপল, না পারলে জেরান্ড, পারলে পার্টিসিপল, না পারলে জেরান্ড। একটু আমরা দেখি, I saw a swimming pool. I saw a swimming girl. ধরুন এটা দুটো দিয়ে বুঝলে আপনি বাকিগুলো বুঝবেন। তাহলে আমাদের এই নোটটি ছিল কোনো বাক্যে আইএনজির পরপরই নাউন থাকলে, কোনো বাক্যে আইএনজির পরপরই নাউন থাকলে, আইএনজির পরপরই যদি নাউন থাকে তাহলে আমরা ওই নাউনটাকে এই নাউনটাকে সাবজেক্ট ধরবো। এই নাউনটাকে সাবজেক্ট ধরে এখন এই আইএনজি দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স বানাবো। তাহলে যদি বলি পুল ইজ সুইমিং, এখানে বললাম গার্ল ইজ সুইমিং। বাক্য দুটো দেখেন কোনটা কন্টিনিউয়াস করা যায় কোনটা যায় না। তাহলে আমরা বললাম আইএনজির পরপর যদি নাউন থাকে এই নাউনকে সাবজেক্ট ধরে আমরা কন্টিনিউয়াস টেন্স করব। যদি কন্টিনিউয়াস টেন্স করতে পারি, পারলে কি হবে পার্টিসিপল, যদি পারি পারলে পার্টিসিপল, না পারলে জেরান্ড, যদি না পারি করা না গেলে জেরান্ড, আর যদি করা যায় পার্টিসিপল। তাহলে প্রথম সেন্টেন্স দেখি, পুল ইজ সুইমিং, পুকুর নিজেই সাঁতার কাটছে। হাস্যকর না? পুকুর কখনো নিজে সাঁতার কাটে? পুকুর নিজেই সাঁতার কাটছে। তাহলে এই বাক্যটি সঠিক নাকি ভুল, আপনি করতে পারছেন কি পারছেন না? ডেফিনেটলি এটাকে কন্টিনিউয়াস টেন্স করা যাচ্ছে না। তার মানে এই সুইমিংটা কি জেরান্ড, সুইমিংটা জেরান্ড। কেন দেখেন, এই পুল এটা কোন ধরনের পুল? সুইমিং পুল। এটা একটা কম্পাউন্ড নাউন। তাহলে দুইটা নাউন মিলে যখন একটি মাত্র নাম বোঝায়, আমি বললাম যে কোনো কিছুর নাম বোঝালেই নাম মানেই যে জেরান্ড, নাম মানেই নাউন, নাম মানেই জেরান্ড। তাহলে এখানে দেখেন গার্ল ইজ সুইমিং, তো মেয়ে তো সাঁতার কাটতে পারে, দ্য গার্ল ইজ সুইমিং, আ গার্ল ইজ সুইমিং, দ্য গার্লস আর সুইমিং, যেভাবে বলেন মেয়েরা সাঁতার কাটতে পারে। তাহলে এই সুইমিংটা কি পার্টিসিপল। এটুকু বুঝেছেন কিনা জানান, এটুকু বুঝেছেন কিনা? আসলে এটাই তো প্রবলেম, মানে চেহারা না দেখলে এক্সপ্রেশন আসে না। আপনার চোখ না দেখলে আমি কি করে বুঝবো? ক্যামেরার একটি মাত্র চোখ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জান্নাতুল কোনি আশা ইয়েস, মনো সাদিক ইয়েস, বিশু ঘোষ গ্রেট। ওকে, হ্যাঁ আর জানান এটুকু ক্লিয়ার কিনা? খুব ভালো বুঝেছি স্যার। হীরামণি মণ্ডল ওকে, স্বর্ণা রয় ইয়েস স্যার, ইয়েস ইয়েস। আচ্ছা বুঝছি স্যার, বুঝলে হবে। এখন দেখেন যদি আপনাকে আরও বোঝাই, আরও শর্ট করে যদি বলি, দেখেন সেন্টেন্সে না দিয়ে শুধু এটুকু দিচ্ছি যে আইএনজির পরপরই যদি নাউন থাকে, আইএনজির পরপরই নাউন থাকলে ওই নাউনকে আপনি সাবজেক্ট ধরে কন্টিনিউয়াস টেন্স বানাবেন। যদি কন্টিনিউয়াস বানাতে ব্যর্থ হলেই ওটা জেরান্ড, আর যদি পারেন পারলে পার্টিসিপল, পারলে পদে আছে, পারলে পার্টিসিপল। তাহলে দেখেন এখন যদি বলি ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, ওয়াকিং বয়, তাহলে একটু আপনি সাবজেক্ট ধরে লেখেন। দেখেন
এটা হচ্ছে আইএনজি ফর্ম ভার্বের, এরপরে নাউন আছে, আইএনজি ফর্ম ভার্বের নাউন আছে। যদি বলি ফ্লাইং, ফ্লাইং কিস, যেটার সাথে আপনারা বেশি পরিচিত, ফ্লাইং কিস, ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। আচ্ছা, যদি বলি রিডিং রুম, রিডিং রুম, রিডিং টেবিল। আচ্ছা, একটু আগে বলছিলেন এটা দিয়েও তো করা যাবে, আরও ভাবে একটু আগে বলছিলেন রোলিং এর কি অবস্থা হবে, আর কি করব, আর রোলিং স্টোন, তাই তো, আইএনজি প্লাস নাউন, আইএনজি প্লাস নাউন। বা যদি বলি এনলাইটেনিং এডুকেশন, বা এনলাইটেনিং, এনলাইটেনিং enlightening education, enlightening education। আচ্ছা, আমি অন্যভাবে বোঝাচ্ছি, আপনি এটা দিয়েও হবে, সমস্যা নাই। তাহলে একটু তো আপনি দেখেন যে স্টিকটা আগে লিখবেন, তারপরে কি করবেন, আই স্টিকে লিখতে হবে, শুধু স্টিকে লিখতে পারবেন। আপনার তো আসলে পারা উচিত আইএনজিটা, এই জন্য আমরা এটা কষ্ট করতেছি, তাই না? আইএনজিটা পারা উচিত কি? তাহলে স্টিক ইজ ওয়াকিং, একটু দেখেন তো। তাহলে এটা আমি বলে থাকি যে আসলে যে আইএনজির পরপরই নাউন থাকলে, আইএনজির পরপরই নাউন থাকলে ওই নাউন কি যদি কন্টিনিউয়াস ফর্ম করতে যান, আর যদি মুখে ফিক করে হাসি বের হয়, যদি হাসি বের হয়ে যায় মানে এটা হবে জেরান্ড, আর যদি হাসি বের না হয় তাহলে হবে পার্টিসিপল। যদি হাসি বের হয় জেরান্ড, কন্টিনিউয়াস করতে গিয়ে আইএনজি প্লাস নাউন যদি থাকে কোনো সেন্টেন্সে, আইএনজির পরপরই নাউন থাকলে ওই নাউনকে যদি কন্টিনিউয়াস করতে যান আর যদি মুখে ফিক করে হাসি বের হয়ে যায়, ওটা হবে কি, হাসি বের হলেই জেরান্ড। দেখেন, লাঠি ইজ ওয়াকিং, লাঠি যদি রাস্তায় হাঁটে, আপনি কি রাস্তায় হাঁটবেন? আর না। তাহলে স্টিক ইজ ওয়াকিং, তাহলে এই ওয়াকিংটা অবশ্যই সেন্টেন্সটা ভুল, কোনো সন্দেহ নাই, আর ভুল হলেই জেরান্ড। এখানে দেখেন বয় ইজ ওয়াকিং, হ্যাঁ বয় তো হাঁটবেই, সমস্যা কি, বয় ইজ ওয়াকিং, তাহলে বাক্যটা হচ্ছে সঠিক। সঠিক মানে কি, পার্টিসিপল, পারলে কি পার্টিসিপল, যদি কন্টিনিউয়াস করতে পারেন পার্টিসিপল। আর ফ্লাইং কিস, তাহলে কি হবে, কিস ইজ ফ্লাইং, বাহ সুন্দর, কিস ইজ ফ্লাইং, এরকম উড়ে বেড়ালেই কাজ হবে, হ্যাঁ তাই না, কিস ইজ ফ্লাইং। তাহলে এই বাক্যটা অবশ্যই কি ভুল, ভুল মানে কি জেরান্ড, পারছেন না মানে জেরান্ড, আর যদি পারেন দেখেন এবার পারবেন। আ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি উঠছে, তার মানে এটা পারতেছেন, পারলে পার্টিসিপল। খেয়াল করি আর রিডিং রুম, তাহলে যদি বলি আর রুম ইজ রিডিং, বা অসাধারণ, আর রুম ইজ রিডিং, রুমই যদি পড়ে তাহলে আপনার পড়ার দরকার কি, তাহলে আর রুম ইজ রিডিং, এটাকে কন্টিনিউয়াস ফর্ম করা যাচ্ছে না, তাহলে কি জেরান্ড। তাহলে দেখেন আর টেবিল, আর টেবিল ইজ কি রিডিং, একটা টেবিল পড়ছে, সুন্দর, টেবিল যদি পড়ে তাহলে আপনার কাজ কি, তাহলে এটাও করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে জেরান্ড। আচ্ছা, আই স্টোন, স্টোন ইজ রোলিং, একটি পাথর ঘুরছে, হ্যাঁ পাথর ঘুরতেই পারে, পাথর কিন্তু ঘুরে, একটি পাথর ঘুরছে, একটি পাথর গড়ছে, ঘুরছে, মুভ করছে, বাক্যটি সঠিক, যদি সঠিক হয় তাহলে পার্টিসিপল। এনলাইটিং এডুকেশন, তাহলে এডুকেশন, এডুকেশন, এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং, তাহলে বাক্যটা সঠিক, সঠিক হলে পার্টিসিপল। সোজা কথা, নোট টুয়ে আমরা যা পড়েছি সেটা হচ্ছে যে কোনো আইএনজির পরে, কোনো বাক্যে আইএনজির পরে পরেই যদি নাউন থাকে তাহলে ওই নাউনটাকে ধরে, ওই নাউনটাকে সাবজেক্ট মনে করব আমরা, সাবজেক্ট ধরে এই আইএনজিটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে যদি আপনার মুখে ফিক করে হাসি বের হয়ে যায়, এটা বসানোর পর কি লিখলাম এটা, তাহলে সেটা জেরান্ড, আর যদি হাসি বের না হয় সেটা হবে পার্টিসিপল। তাহলে নোট 1 নোট 2 ক্লিয়ার। আমার মনে হয় আর কোনো কিছু জানার দরকার নেই, জেরান্ড পার্টিসিপল পরীক্ষার জন্য এতটুকু এনাফ। যদি পণ্ডিত হতে চান তাহলে আরও বেশি জানার দরকার, এই জন্য আগে বলেছি সবার আমি ছাত্র, এই মানসিকতা আসতে হবে আমার কাছে, সবার আমি ছাত্র, তাহলে আপনার বেসিক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ, খুবই অল্প দিনে স্ট্রং হয়ে যাবে, বাকিটা প্র্যাকটিস করব।
আর সেখানে আপনাকে বলেছি আমি 40+ ক্লাস নেব আপনাদের, 40+। তাহলে 40+ যদি ক্লাস নেই, তাহলে আপনার কি মনে হয় গ্রামারে আর কোনো অংশ, গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, কোনো জায়গায় কোনো অংশ আপনি আর খুঁজে পাবেন যেটা এটা পড়া নাই? আমি 7 দিনের ওয়ার্কশপে প্রমাণ করেছি, 7 দিন, 7 ডেজ ওয়ার্কশপে। এরপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ভাই কিছু স্টুডেন্ট বলবে যে এটা আরও ভালো করে পড়লে হতো, হ্যাঁ, ওনারা সৃষ্টিকর্তারও ভুল ধরে, হ্যাঁ, এটা পৃথিবীতে এভাবে না করে এভাবে আরও এভাবে নাতিশীতোষ্ণ করলে ভালো হতো, এটা অনেক লোক থাকবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, হ্যাঁ, আপনাকে কসম করে বলছি, ওরা এত স্যাটিসফাইড যে আসলে আমি এর আগে বলেছি ইংরেজি বাংলার চেয়ে অনেক বেশি সহজ। এটাকে আমরা আসলে বাঙালিরা গ্রামার বানাতে গিয়ে এমন একটা অবস্থা করেছে, জবা খিচুড়ি 2000 রুল, এত কিছু দরকার নেই। আপনাকে মূল কনসেপ্টটা মনে রাখলেই হলো। তাহলে আমরা 2টা নোট পড়লে এখন এখানে 2টা নোট থেকে আসলে জেরান্ড পার্টিসিপলের পরীক্ষা কভার করবেই। এবার আসেন আপনি কি শিখলেন এটা দেখি। 2টা নোট আর একটু রিভিউ দিচ্ছি। ভার্বকে যদি আমরা হট দিয়ে প্রশ্ন করি, হটের উত্তর যদি আন্ডারলাইনের মধ্যে পাই তাহলে সেটা জেরান্ড, যদি না পাই পার্টিসিপল, যদি না পাই কি পার্টিসিপল। আর আগেই বলেছি ভার্বের 3 নম্বর ফর্ম সবসময় পার্টিসিপল। ব্রোকেন, হার্টেন, গটেন যা কিছু আছে এগুলো পার্টিসিপল। হ্যাভিং ডান, হ্যাভিং রিটেন যা কিছু আছে এগুলো পার্টিসিপল। তাহলে হট দ্বারা প্রশ্ন করলে ভার্বকে, মানে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাচ্ছি না তার মানে এটা পার্টিসিপল, যদি উত্তর পাই তাহলে সে কি জেরান্ড। আর এখানে পড়লাম কোনো আইএনজির পরপর যদি নাউন থাকে ওই নাউনটাকে দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স বানাবো। যদি বানাতে পারি, পারলে পার্টিসিপল, না পারি জেরান্ড। আপনার মুখের দিকে একটু খেয়াল করবেন, হাসি বের হয়ে যাচ্ছে কিনা। যদি হাসি বের হয় তাহলে জেরান্ড, হাসি না বের হলে পার্টিসিপল। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এস বলেন, আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না। ক্লিয়ার বলেন, যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার লেখেন, মাঝখানে প্রশ্ন থাকলে করতে পারেন। যদি ক্লিয়ার হয় জাহিদুল ইসলাম ইয়েস। ওকে, আর সাথে তো কোনো প্রশ্ন জন্মায়, এতটুকু শেখার মাধ্যমে যে কোনো প্রশ্ন জন্মায় যে সেটা বুঝতে পারছি না। ইয়েস, মামুনুর রশিদ ইয়েস। ওকে, অনেকে ডিটেলস বা বডকাট লিখেছে, এই জন্য আসলে এটা সময় দিতে হবে, ভালোভাবে শিখতে চাই। তাসনু বা তোমা, হ্যাঁ, পানি স্যার মানে কি? পানি, পানি কি? পানি খাবো? পুরোপুরি ক্লিয়ার স্যার। ওকে, হীরামণি মণ্ডল পুরোপুরি ক্লিয়ার, স্মার্ট বয়। জান্নাতুল গনি আয়েশা ইয়েস। অন্তরা মোশারফ ইয়েস। ইমরান হোসেন ইয়েস। সুমাইয়া সিদ্দিকা খুলনা ইয়েস। ইসরাত জাহান রুমা ইয়েস। আচ্ছা, অ্যাবসলিউটলি ক্লিয়ার নিউটন মণ্ডল। ভিক্টর মণ্ডল ক্লিয়ার। মামুনুর রশিদ, আচ্ছা, ফারহানা কিয়া ইয়েস। আচ্ছা, এত সহজ, হ্যাঁ এত সহজ, হ্যাঁ হেজেলেস ইমরান হোসেন এত সহজ, ক্লিয়ার স্যার, হ্যাঁ এত সহজ। এটা আপনাদেরকে, হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আমাদের কাছে আবদ্ধ করে ফেলা হয়েছে শেখার ক্ষেত্রে, যে তুই শিখিস না, হ্যাঁ কঠিনভাবে শেখ, গ্রামার জিনিস, ইংরেজি স্যার আসছে, ইংরেজি পরীক্ষা, ওরে বাবা। ইয়েস ইয়েস, হ্যাঁ সব ইয়েস। এবার তাহলে আপনাদের একটু প্র্যাকটিস দেখাই নাকি শেষ করে দিব? কোনটা? যা শিখলেন এটার উপরে প্র্যাকটিস দরকার। আসলে সবসময় আমি বলি কখনো কোনো সংজ্ঞা পরীক্ষায় আসবে না, এই ধরনের সংজ্ঞা সব বানানোর সংজ্ঞা, এখান থেকে কখনো পরীক্ষায় আসবে না প্রশ্ন, কখনোই আসতে পারে না, মানে সংজ্ঞা থেকে আসবে না, কিন্তু হচ্ছে এক্সাম্পল থেকে আসবে। যে এক্সাম্পলগুলো আমরা করছি এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবেই। আজকে নেটে অনেক সমস্যা করছে আসলে। আচ্ছা, আবু হানিফ উনি লিখেছে আই স দ্য গার্ল, এটা কিভাবে পার্টিসিপল একটু বুঝিয়ে দেন। দেখেন, আই স দ্য গার্ল, এখানে ভার্ব কোনটা ভাইয়া? এখানে ভার্ব হচ্ছে স। তাহলে আমি সকে প্রশ্ন করবো কি দিয়ে? হোয়াট দিয়ে, একটা ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট। আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? আপনি কি দেখেছিলেন বলেন তো? সাঁতার, সাঁতার দেখেছিলেন? সাঁতার দেখা যায়? আচ্ছা, কেউ যদি সাঁতার না কাটে আপনি সাঁতার কিভাবে দেখবেন? শুধু সাঁতার আপনি দেখেন তো, সাঁতার। হ্যাঁ, আপনি একটা ফ্যান দেখতে পারেন, একটা সাপ দেখতে পারেন পুকুরে, এটা ঠিক আছে, কিন্তু সাঁতার কি কখনো দেখা যায়?
সাঁতার তো কেউ না কেউ কাটবে। তাহলে আপনি একটা সাঁতার কাটা মেয়েটাকে দেখতেছিলেন, এটা দেখতেছিলেন কি দেখতেছিলেন? মেয়েটিকে। কাকে দেখছিলেন? এটা হয় মেয়েটিকে, কিন্তু কি দেখতেছিলেন এটা উত্তর আসে না। আর যদি আসেও তাহলে আমি কি দেখতেছিলাম? মেয়েটিকে দেখতেছিলাম, সাঁতার তো দেখেন নাই। আমি বলছি কি এর উত্তরটা আন্ডারলাইনে পেতে হবে। কি এর উত্তর পেতে হবে কোথায়? আন্ডারলাইনে। এখানে যদি কি এর উত্তরটা পেয়ে যান, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? সাঁতার। সাঁতার দেখা যায় না। এখানে যদি বলতেন যে অন্য কিছু, অন্য কিছু একটা জীব দেখেছেন, অন্য কিছু দেখেছেন, তখন সেটা নাউন বা জেরান্ট হতো। ধরুন কিছু সেন্টেন্স আপনাকে দেখাই, তাহলে আপনার জন্য ইজি হবে। He crossed the river. He crossed the river. আমি এখন মিক্সড করে দেব দুইটা। He crossed the river I bought, আমি কিনেছিলাম একটি ওয়াশিং মেশিন। I bought a washing machine. আপনাদের থ্যাংক ইউ দেই একটু। থ্যাংক ইউ ফর চুজিং মাই ক্লাস। Writing a letter, চিঠি লিখে তাকে পাঠালাম। He is used to ওকে, এখানে 5টা সেন্টেন্স লিখেছি। আসলে যারা বুঝেছেন তারা অবশ্যই পড়বেন। এই 5টা সেন্টেন্সে একটু আমাকে জানান 1 2 3 4 5 এটা নাম্বার দিয়ে জানান। যদি জেরান্ট হয় জি লিখবেন, যদি পার্টিসিপল হয় পি। জেরান্ট হলে জি, পার্টিসিপল হলে পি। জেরান্ট হলে জি, পার্টিসিপল হলে পি। আমি এটা লিখে ফেলি, জেরান্ট জি, পার্টিসিপল পি। দ্রুত লিখে আমাকে সেন্ড করেন। 1 2 3 1 2 3 4 5 5টা সেন্টেন্স। জেরান্ট হয় জি, পার্টিসিপল হলে পি, একের পাশে লিখে পাঠান। আর যারা বুঝেননি লজ্জা পাওয়ার কিছু না, আমাকে প্রশ্ন করতে হবে ভাইয়া। হ্যাসেম দোহা ভাই, আপনি প্রশ্ন করেছেন পার্টিসিপল অ্যাডজেক্টিভ থাকলে অ্যান্সার কে। এটা আমাকে যে কোনো সময় প্রশ্ন করে জানতে পারেন, এখানে না জানলেও সমস্যা নাই। আচ্ছা, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা কমপ্লিমেন্ট হবে নাকি এটা জেরান্ড? এটা কমপ্লিমেন্ট হিসাবে, এটা কমপ্লিমেন্ট হিসাবে জেরান্ড, তাই না স্যার? কমপ্লিমেন্ট হিসাবে জেরান্ড, না না, কমপ্লিমেন্ট হিসাবে না। কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড কী করে হবে? কমপ্লিমেন্ট জিরান্ড কেন হবে? এটা এডুকেশন ইজ এনলাইটেনিং আমি আসতেছি, তাহলে এটাতে আবার এই সেন্টেন্স আবার আসছে, আমাকে একটু জানান তো। ঘেমে যাচ্ছি কেন ভাই? একটু লিখে জানান 1 2 3 4 5 এই 5টা সেন্টেন্সের কোন আইএনজিটা জেরান্ড আর কোন আইএনজিটা পার্টিসিপল, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। আপনার ওই এক্সাম্পলে আসছি, স্বর্ণা রয়। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে এর মাঝে করতে পারেন, আমি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করব। স্বর্ণার একটা উনি কনফ্লিক্ট আছে, এডুকেশন এন্ড লাইটিং এটা কি কমপ্লিমেন্ট হিসাবে জেরান্ড নাকি? আসলে তো জেরান্ড না, এটা জেরান্ড হবে না। কেন হবে না এটা বোঝাচ্ছি।
কি ব্যাপার, আপনারা কি অ্যান্সার করছেন না কেন? হ্যাঁ, লামিয়া লুনা অ্যান্সার করেছে 5টাই পি। 5টা পি হবে কেন? আচ্ছা, মুস্তাফিজুর রহমান 1-এর পি 2-এর জি, 1-এর পি 2-এর জি, আচ্ছা 3-এর জি, 4-এর জি, 4-এর জি, না ভুল করেছেন আপনি। নিউটন মণ্ডল, আচ্ছা এখানে অ্যান্সারটা মানে পরে আসছে। আচ্ছা, হীরামণি মণ্ডল 1-এর পি 2-এর জি, 3-এর পি। ও মাই গড, এটা ভুল করছেন কেন? নিউটন মণ্ডল 1-এর পি 2-এর, আমি নিতে পারছি না স্যার, সবগুলাই পার্টিসিপল। এই লোনা, আপনার কিন্তু খবর আছে, সবগুলো পার্টিসিপল মানে কি? আমি তো বললাম যে আমি গুলিয়ে দেব আপনাকে। সবগুলো পার্টিসিপল কেন হবে? ভিক্টর মণ্ডল 1-এর পি 2-এর জি, 3-এর জি, 4-এর পি, 4 পি। গুড গুড গুড, একজন কারেক্ট অ্যান্সার করেছে ভিক্টর মণ্ডল। আব্দুর রহমান 1-এর পি, আচ্ছা এটা গেল আব্দুর রহমানের, এটা অ্যান্সারগুলো চলে যাচ্ছে। 1-এর পি 2-এর জি, 3-এর জি, 2-এর জি, 3-এর জি, আচ্ছা 4-এর পি, 5-এর জি। গুড, আব্দুর রহমান সিলেট থেকে কারেক্ট। আচ্ছা, এগুলো অনেকে এখন করছেন, কিন্তু যারা বুঝতে পারছেন এটা কিন্তু আপনার দোষ, এটা আমি দোষ নিতে পারছি না। দেখেন একটু, তাহলে আরও একটা দেই। আচ্ছা, ওখান থেকে দেখা যাচ্ছে এই ফোনে আসতে সময় লাগছে। হি অ্যাক্রস দ্য রিভার, তাহলে ক্রস দ্য রিভার, তাহলে এখানে রিভার ক্রস করলো, তাহলে ক্রস থেকে আমরা কি প্রশ্ন করবো? প্রথম কি করেন? হি ক্রসড, সে অতিক্রম করলো কি? আচ্ছা, কি অতিক্রম করলো বলেন তো? সুইমিং নাকি রিভার? তাহলে রিভারের নিচে কিন্তু দাগ দেওয়া আছে, তাহলে কি অতিক্রম করলো? কি, তাহলে কি এর উত্তরটা কি সুইমিং? সাঁতার অতিক্রম করলো নাকি পুকুর অতিক্রম করে মানুষ? নদী অতিক্রম করে, চ্যানেল অতিক্রম করে, সাঁতার কিভাবে অতিক্রম করে? পার্টিসিপল। আই বট অসিন, কি লিখছে? অসিন মেশিন, তাহলে আই বট এ অসিন মেশিন, তাহলে আই বট আ অসিন মেশিন। তাহলে এখানে দেখেন আই বট, আমি কিনেছিলাম, কি কিনেছিলাম? অসিন মেশিন। কেন বলেন তো এটা? কারণ ওই যে বলেছিলাম নোট টুতে বলেছিলাম আইএনজির পরেই যদি কোনো নাউন থাকে, আইএনজির পরে যদি কোনো নাউন থাকে, দেখতে হবে কম্পাউন্ড নাউন কিনা। দেখেন দুইটা নাউন মিলে হচ্ছে একটা জিনিস। মেশিনটা কি মেশিন? আসলে মেশিনটার নাম হচ্ছে ওয়াশিং মেশিন। টেবিলটা কোন টেবিল? আপনি কিনতে গেছেন দোকানে, দোকানদারকে বললেন ভাই একটা টেবিল দেন, দোকান কোন টেবিল নেবেন? টি টেবিল, ডাইনিং টেবিল, রিডিং টেবিল, কম্পিউটার টেবিল, কোনটা? আপনি বললেন না টেবিল দেন, তাহলে বেশটা কেমন হলো না? ওয়াশিং মেশিন। এটা কি স্যালো মেশিন নাকি ওয়াশিং মেশিন? ওয়াশিং মেশিন, স্যালো মেশিন, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। আবার দেখেন কম্পাউন্ড নাউন যদি ভুলে যান, আপনাকে আমি ভুলে যেতে বলছি, সমস্যা নাই। কোনো আইএনজির পরেই যদি নাউন থাকে, এই নাউনটাকে আমরা কি ধরবো? সাবজেক্ট ধরে এটাকে কি করব? কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাব। যদি কন্টিনিউয়াস ফর্ম করতে পারি, দেখেন মেশিন ইজ ওয়াশিং, মেশিন নিজেই ওয়াশ করতেছে। এটা হয় কখনো? হচ্ছে না। জেরান্ট। থ্যাংক ইউ ফর, ভাই প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে কোনো কিছু বোঝাতে যাচ্ছি না, প্রেপোজিশনের পরে এটা বোঝাবো না আপনাকে। প্রেপোজিশন দেখবেন যে কোনো আইএনজির আগে প্রেপোজিশন আছে কিনা, প্রেপোজিশনের পরে কোনো আইএনজি আছে কিনা, কোনো আইএনজির আগে প্রেপোজিশন আছে কিনা, প্রেপোজিশনের পরে কোনো আইএনজি আছে কিনা। জেরান্ট। রাইটিং এ লেটার, আই সেন্ট হার, সেন্ট এখানে ভার্ব। প্রশ্ন করেন, সেন্ট পাঠালাম, কি পাঠালাম? রাইটিং পাঠাচ্ছেন? কি পাঠালাম? রাইটিং পাঠাচ্ছেন নাকি সিটি পাঠাচ্ছেন? সিটি নিচে দাগ দেওয়া আছে নাকি রাইটিং নিচে? তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করে আন্ডারলাইনের মধ্যে উত্তরটা খুঁজবো, একদম পিওর উত্তর আন্ডারলাইনের মধ্যে খুঁজতে চাই। তাহলে আই সেন্ট, আমি পাঠালাম, কি পাঠালাম? রাইটিং, হয় না? পার্টিসিপল। হি ইজ ইউজ টু স্মোকিং, ভাই প্রেপোজিশন আছে, কোনো কথা বলবো না, প্রেপোজিশন থাকলে কথা বলবো না। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি এখানে কি ক্লাস শেষ করবো কিনা। আপনি যদি ক্লিয়ার হয়ে যান তাহলে এখানে ক্লাস শেষ করবো, আমি একটু দেখতে যাচ্ছি আরেকবার। আর যদি বলেন না আরও উদাহরণ লাগবে তাহলে একটু কন্টিনিউ করব, কারণ আমার আজকে টার্গেট ছিল আসলে 9টার মধ্যে শেষ করব। শীট উল্টা হয়ে গেছিল 4 নাম্বারটা। আচ্ছা, একটু আমাকে জানান, আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি পিছনে আসছি, একটু জানান। ক্লাসকে এখানে শেষ করব
আপনি যদি ক্লিয়ার হয়ে যান তাহলে ক্লাস এখানে শেষ করব। গোলাম রব্বানী উনি লিখেছেন আরও এক্সাম্পল লাগবে স্যার। আচ্ছা, একজন বললে হবে না, মানে না স্যার, জাকির মির না স্যার মানে কি ক্লাস না স্যার নাকি কোনটা? ক্লাস কি শেষ করব না করব না এটা বলতেছে, না ক্লিয়ার স্যার না এটা বলছেন। ও ক্লিয়ার, মানে তাহলে ক্লাস শেষ করব এখানে, যদি চান তাহলে ক্লাস এখানে। ইমরান হোসেন আরও এক্সাম্পল। মোমো সাদিক শেষ করেন স্যার। তাহলে আপনারা কি জিরান পার্টিসিপল একদম ক্লিয়ার কিনা? স্যার মেশিন ইজ ওয়াশিং হবে না কেন? মেশিন ইজ ওয়াশিং, এখানে কি ওয়াশিং, মেশিন ইজ ওয়াশিং, এখানে কি মেশিনটা ওয়াশ করতেছে? মেশিন কখন ওয়াশ করতে পারে একা একা? আরও 10 মিনিট স্যার, শেষ করেন স্যার, আরও এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা তাহলে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি স্যার প্লিজ। ও আরেকটা কথা, ওই যে স্বর্ণারও একটা কথা বলেছে, ওইটা তাহলে এক্সাম্পল একটু দেই, এটা দিয়ে শেষ করব। ভাই কম্পাউন্ড নাউনটা ক্লিয়ার হতে হবে, এই জন্য তাহলে ওয়াশিং মেশিন কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরবে। কম্পাউন্ড নাউনকে কখনো কন্টিনিউয়াস ফর্ম করা যায় না, কম্পাউন্ড নাউনকে করা যায় না, কন্টিনিউয়াস ফর্ম করা যায় না, আর মার্ক কম পাবেন। এটা এক্সারসাইজ 2 আমরা করলাম। is an excellent habit he gave off playing football, প্লেয়িং বলতে আপনি বুঝলেই হলো। 24-26 a lost opportunity never returns, 40তম বিশেষে আসছে। A retired officer lives next door, এটাও আসছে 38 বিসিএসে। having danced on the stage, having danced on the stage, she became faint বা সেন্সলেস। ফেইন্ট মানে কি? সেন্সলেস। মঞ্চে নেচে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। মঞ্চে নেচে, এই যে স্বর্ণা রয়, education is learning, training, teaching, অনেক কিছু বলা যায়। দেখেন, education is enlightening, এটা আপনার প্রশ্ন ছিল। My hobby is মনে করেন গার্ডেনিং বা ট্রাভেলিং বা সাইকেলিং, তাই না? ড্যান্সিং, অ্যাক্টিং, ড্রয়িং, অনেক কিছু হতে পারে। তাহলে একটু দেখি, রিডিংটা কি? রিডিং হয় এক্সেলেন্ট হ্যাবিট। রিডিং কি হয়? রিডিংটা কি হয়? একটি ভালো অভ্যাস হয়। এটা কি হয়? এটা সুন্দর অভ্যাস হয়। হি গেভ আপ, আপ কি প্রেপোজিশন আছে, কথা হবে না, জেরান্ট।
আর শুরুতেই বলেছিলাম ভার্বের 3 নম্বর ফর্ম থাকলেই আপনি 3 নম্বর বুঝবেন কি করে, এই আন্ডারলাইনের মধ্যে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট না থাকলে আন্ডারলাইনের মধ্যে সরাসরি সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট না থাকলেই কোনো আন্ডারলাইনের মধ্যে সাবজেক্ট সহ যদি কোনো ভার্ব বসে তখন সেটা ভার্ব টু বসতে পারে, সেটা অন্য ক্ষেত্রে। কিন্তু এভাবে বসবে, এভাবে বসলে মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে। 3 নম্বর ফর্ম বসলেই সেটা কোন ধরনের পার্টিসিপল বলেন তো? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় প্রকারের? 3 প্রকারের। আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ওই যে আইএনজি নিয়ে কনফ্লিক্ট, যেটা আইএনজি হাউ, কিভাবে, কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা বের হয় যে আইএনজি। আরেকটা কি? পাস্ট পার্টিসিপল, ছোটবেলাতে জানি পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল পড়েছি না আমরা, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর থাকলেই পাস্ট পার্টিসিপল, তাহলে এটা 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল। আরেকটা কি? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3। এই যেগুলো নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে আসছি, নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে আসছি, আইএনজি ভি3 হ্যাভিং প্লাস ভি3। তাহলে এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, এটা অবশ্যই ভি3। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ড্যান্সড, তাহলে হ্যাভিং প্লাস ভি3, এটা পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার আসেন, এডুকেশনের সমস্যা ছিল, এডুকেশন ইজ লার্নিং। এডুকেশনটা কি হয়? কি এডুকেশনটা কি? শিক্ষা, শিক্ষাটা এডুকেশন। দেখেন যেটা আসলে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ এটা আপনি কমপ্লিমেন্ট বলতে পারেন। এই যে স্বর্ণা রয় জিজ্ঞেস করেছিল কমপ্লিমেন্টে, এ পাশে রিপ্লেস করেন লেখা যাবে লার্নিং ইজ এডুকেশন, ট্রেনিং ইজ এডুকেশন, এডুকেশন ইজ ট্রেনিং, এডুকেশন ইজ টিচিং, এডুকেশন ইজ লার্নিং। যা হয় লার্নিং তা এডুকেশন, এডুকেশন ইজ লার্নিং, লার্নিং এডুকেশন, কমপ্লিমেন্ট। তারপরে আমরা যেটা পড়লাম এডুকেশন ইজ, এডুকেশন হয়, কি হলো এডুকেশনের? এডুকেশন কি হলো? এডুকেশন হলো লার্নিং, শিক্ষা। এডুকেশন হলো টিচিং, টিচিংটাই শিক্ষা দেওয়াটাই শিক্ষা। এডুকেশন ইজ ট্রেনিং, প্রশিক্ষণটাই শিক্ষা। তাহলে এটা জেরান্ড। এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন হয় কি হয়? এবার বলে এডুকেশন হয় কি হয়? এনলাইটেনিং। এই এনলাইটেনিং শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ আমরা কখনো খুঁজিই না। এনলাইটেনিং শব্দের অর্থ তো আগে খুঁজতে হবে। যদি এনলাইটেনিং অর্থই আপনি কোনোদিন ডিকশনারিতে দেখেন নাই, শুধু আসেন আলোকিত নিয়ে, আলোকিত নিয়ে। এনলাইটেনিং শব্দের অর্থ হচ্ছে ইনস্ট্রাকটিভ, ইনস্ট্রাকটিভ, ইনস্ট্রাকটিভ। এর অর্থ হচ্ছে ইনফরমেটিভ, ইনফরমেটিভ। এর অর্থ হচ্ছে এডুকেটিভ, এডুকেটিভ। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বের হবে না। এডুকেশন ইজ, এডুকেশন হয় কি? তথ্যবহুল, জ্ঞান গর্বময় হয়। এডুকেশনটা কেমন? এডুকেশন কেমন? এডুকেশন তথ্যবহুল, এডুকেশন নির্দেশমূলক। এডুকেশন কি? শিক্ষা জাতীয়, এডুকেশনটা শিক্ষামূলক। আপনাকে তো প্রশ্ন করা শিখতে হবে। এনলাইটেনিং শব্দের অর্থই হচ্ছে কি? ইনস্ট্রাকটিভ, ইনফরমেটিভ, এডুকেটিভ। আপনি অক্সফোর্ড ডিকশনারি খুলেন, লেখা আছে, এটা ক্লাসেও বলেছি আমি। দ্য ইন্টারভিউ ওয়াজ ভেরি এনলাইটেনিং, মানে ইন্টারভিউটা খুবই তথ্যবহুল ছিল, জ্ঞান গর্বময় ছিল। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। মাই হবি ইজ, আমার হবিটা হয় কি হয়? ওই যে বলেছিলাম যে কোনো কাজের নাম, যে কোনো শখের নাম। মাই হবি ইজ, তোমার হবিটা কি? আমার হবি হচ্ছে ট্রাভেলিং, সাইকেলিং। জেরান্ড। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে যদি ক্লিয়ার না হন তাহলে আরও 5 মিনিট আমি ক্লিয়ার হতে হবে। ক্লাস মানে ক্লিয়ার, ক্লাসের অপর নাম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার ফর অ্যান্সারিং মাই কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ স্বর্ণা। ক্লাস মানে ক্লিয়ার, ক্লিয়ার হতে হবে। আনক্লিয়ার নিয়ে বাসায় যাবেন, ক্লাস করার দরকার কি আসলে? এখন বলেন আপনাদের বাড়ির কাজ দিয়ে দেবো কিনা? আচ্ছা, আজকে সময় নিব না, আজকে 10টা বেজে গেছে অলরেডি, সময় নিতে চাচ্ছি না। তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে, যে আগামী পরশুদিন, শুরুতে যে কথা বলছিলাম, আগামী পরশুদিন যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সাথে আগামী পরশুদিন আমার একটা স্পেশাল সাক্ষাৎ হবে। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন থাকলে বলতে পারেন। কে কে প্রশ্ন করছেন?
হ্যাঁ, তার আগে জুম আইডির যারা ব্যবহার ভালো জানে না, আসলে আমি কম জানি, এজন্য আগে বলছি, আমি তো স্বীকার করতে সবসময় রাজি। যারা জুম আইডির ব্যবহার জানেন বা কি করলে ভালো হবে, বা গুগল মিটিং যেটা বলছিলেন সেটা যে বলেছেন যে আপু একটু আমার সাথে কন্ট্যাক্ট করলে ভালো হয়, তাহলে সেখানে নিব। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সাথে কথা আছে, আমি তাদেরকে নিয়ে কথা বলবো আগামী পরশুদিন বলতে 30 তারিখ রাত 8টায়। হ্যাঁ, তার আগে আমার সাথে একটু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন সবাই। এটা আর সামনে বলেছিলাম যে আসলে আমি টিচিং ছেড়ে দিতাম, আপনাদের ভালোবাসায় আসা যেহেতু সেহেতু আবার এখনও কনফার্ম না যে ছাড়বো কিনা, যদি ছেড়ে দিই তো একবারে ছেড়ে দেব। একটা গ্রুপ ওপেন করেছি, সেটা সবাই অ্যাড হয়ে যাবেন এবং সবাইকে অ্যাড হতে আশা করি বলবেন। সেটা হচ্ছে সেন্স অফ ইংলিশ, এটা নিয়ে আমার অনেক পর্ব থাকবে সামনে। সেন্স অফ ইংলিশ ফেসবুক গ্রুপ, এটা ইউটিউব গ্রুপ, এটাই আসবে সেন্স অফ ইংলিশ। যারা ক্লাস করেছেন আমার সাথে এই সেন্স নিয়ে কথা বলেছি, যে আসলে আমাদের সেন্সে প্রবলেম কোথায়? সেন্সে, টেন্সে না। টেন্স যদি গ্রামারের হৃদয় হয় তাহলে টেন্সের প্রবলেমের আগে আমাদের প্রবলেম সেন্সে। প্রেজেন্ট সেন্স ক্লিয়ার না, পাস্ট সেন্স ক্লিয়ার না, ফিউচার ক্লিয়ার না, টেন্স 12টা পড়ে বসে আছি। 12টা টেন্স জিন্দিগিতে কোনোদিন লাগবে না। আচ্ছা, নাম্বারটা দিয়েন স্যার। নাম্বার তো দিব, সমস্যা নাই। আপনি সেন্স অফ ইংলিশে সবাই অ্যাড হয়ে যান। হ্যাঁ, এটা ভালো কিছু পাবেন আশা করা যায় ইনশাল্লাহ, এবং সেন্স ক্লিয়ার হবে। আর আপনাদের বেসিক স্ট্রং করার দায়িত্ব তো আমি নিয়েছি। হ্যাঁ, সেটা হবে ইনশাল্লাহ। এটা বলেছিলাম কোনো বাণিজ্যিক উদ্দেশ্য হবে না, বাণিজ্যিক উদ্দেশ্য থাকলে আমার সাথে আসার দরকার নাই। আর শেখার উদ্দেশ্য নিয়ে আসতে হবে। শিখতে চাই স্যার, শিখতে চাই। এই শেখাটা আপনার কোনোদিনও বিফলে যাবে না, যেতে পারে না। আপনি বিয়ে করলে আপনার বাচ্চা হলে এটা কাজে লাগবে, কারণ আপনার বাচ্চার যে সেন্সগুলোকে গ্রো করার জন্য, এবং তাদেরকে আসলে বোঝানো দরকার যে বাবা ইংরেজি কঠিন না, ইংরেজি অনেক সহজ। হ্যাঁ, আমাদের সেন্সে প্রবলেম ছিল, যার কারণে আমাদের প্রবলেমটা নিয়ে আমরা বড় হয়েছি। ওকে, আশা করি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই পেজে আপনারা লিঙ্ক তো আপনাদের হয়তো গেছে আপনাদের কাছে, তারপরেও যারা আসেননি লিঙ্কে তারা চলে আসুন দ্রুত। সবাই ভালো থাকবেন। আর আগামী পরশুদিন রাত 8টার আমাদের একটা মিটিং থাকবে। আর তার আগে যারা গুগল মিটিং অথবা যেটা বলছিলেন যে অন্য কোনোভাবে করা গেলে হয় কি না, সেটা চেষ্টা করব। হ্যাঁ, আজকে বোর্ডের যে ঝাপসা প্রবলেম আছে এটা নিয়েও যারা কথা বলতে চান আমার সাথে, হ্যাঁ, সেটা কথা বলে নেবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, এখানেই রাখছি।